তোমাদের জন্য আজ একটা ভালো খবর এনেছি। কলেজ সার্ভিস কমিশন আজ থেকেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য যে পরীক্ষা, যেটাকে আমরা সেট বলি, স্টেট এলিজিবিলিটি টেস্ট, সেই পরীক্ষার আজ থেকে ফর্ম ফিল আপ শুরু করেছে। তো সেই ফর্ম ফিল আপ কীভাবে করবে, কি নিয়মকানুন, কারা অ্যাপ্লাই করতে পারবে, সে ব্যাপারে আমি একেবারে ওয়েবসাইট থেকে খুলে ডিটেলস তোমাদের গোটা ফর্মের একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ফিল আপ করবে এবং কি ফিল আপ ভুল হলে কিভাবে সেই ফর্ম রিজেক্ট হয়ে যায় এবং কিভাবে তুমি ফি পেমেন্ট করবে, ভুল কিছু হলে কিভাবে রিজেক্ট হয়ে যাবে, সমস্ত ব্যাপারটা নিয়ে আমি একদম ডিটেলস আমি দেখাবো এবং প্রত্যেকটা পয়েন্টস ধরে ধরে, বিজ্ঞাপনের প্রত্যেকটা পয়েন্টসকে ধরে ধরে ফর্মটা ফিল আপ করা শেখাবো। আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে এবং যার যেখানে অসুবিধা, যে শব্দটা নিয়ে প্রবলেম আছে, তার সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে এবং এই ভিডিওটা দেখে ফর্ম ফিল আপ করলে আশা করি তোমাদের ভবিষ্যতে কোনো রকম অসুবিধা হবে না। তো ঠিক আছে, তাহলে আমরা এবার ওয়েবসাইটে যাই। দেখো, চলো আমরা কিভাবে ফর্মটা ফিল আপ করছি। তাহলে আমরা ওয়েবসাইটে চলে এসেছি। দেখো, এখানটায় ওয়েবসাইটে আমরা যে জিনিসটা দেখাতে চাইছি সেটা একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। এই যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, দেখতে পেয়েছো? এই যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। এবার এর যে পার্টটা, যেখানটাতে আমরা এই জিনিসটা পাবো, সেই জায়গাটা দেখো। এবার এখানটায় লিখছে এই জিনিসটা দেখো, এখানে বলেছে অ্যাপ্লাই, দেখতে পেয়েছো? অ্যাপ্লাই ফর স্টেট এলিজিবিলিটি টেস্ট, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 23 বাই সেট নিউ। এবং এই পার্টে দেখো অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাওটা ফিল আপ করলে, মানে ক্লিক করলে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। আর এই ডাউনলোড যে পার্টটা, এইটা যদি ডাউনলোড করে নাও তাহলে তুমি একেবারে ডিটেলসটা, আগে পরীক্ষার ক্রাইটেরিয়া সম্পর্কে ডিটেলসটা আগে জেনে নেবে। আমি আগে ডিটেলসটা তোমাদের বলে দিচ্ছি, সেটা আগে ভালো করে বুঝে নাও। এখানে দেখো ইউজিসি accredited state eligibility test for the post of assistant professor in West Bengal only, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 23 বাই সেট। এটা তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে, কারণ ফর্মেতে ওই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা চাওয়া হয়েছে, তো সেটা ফিল আপের সময় এই নাম্বারটা কাজে লাগবে। এবার কারা এই বিজ্ঞাপনটা বার করছে সেটা দেখো, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, তার ঠিকানা দেওয়া আছে। আর ওয়েবসাইটের এই ওয়েবসাইটটা কিন্তু তোমাদের প্রথমেই যখন কম্পিউটারে তোমরা খুলবে তখন কিন্তু মাথায় রাখবে এই ওয়েবসাইটটা, মানে এই যে ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি দেখো, এই ওয়েবসাইটটা, হ্যাঁ, এই ওয়েবসাইটটাই তোমাদের কিন্তু দেখতে হবে, অর্থাৎ www.ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, মানে এটা কিন্তু wbcsconline.in, তাই তো? তাহলে www.westbengalcsconline.in এই ওয়েবসাইটটায় সরাসরি যাও, গেলে পারেই তোমরা এটা ক্লিক করলে তোমরা পুরোপুরি জিনিসটা খুঁজে পাবে। এবার আমরা চলে আসছি, দেখো এতে নোটিফিকেশন ফর ওয়েস্ট বেঙ্গল সেট ফর এলিজিবিলিটি ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনলি ইন ওয়েস্ট বেঙ্গল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 23 বাই সেট। আবার এখানে পরিষ্কার আর একটা জিনিস দিয়েছে, যে অ্যানাউন্সমেন্টের যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার ডেটটা কবে। তো ডেটটা দেখো, এখানে প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে এখানে যে জিনিসটা দিয়েছে, অ্যানাউন্সমেন্টের অনলাইনের অ্যাপ্লিকেশনের ডেটটা কবে না, 16ই আগস্ট 2021 12টা থেকে স্টার্ট হচ্ছে। তাহলে এটা হচ্ছে মানে তোমাদের স্টার্টিং ডেট। আর এদের অনলাইনের অ্যাপ্লিকেশনটা চলবে কত, লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন, এই লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশনটা কবে না 15ই সেপ্টেম্বর 2021 12টা মিডনাইট, অর্থাৎ রাত্রি 12টা। আর ডেট অফ এক্সামিনেশন, এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখো, ডেট অফ এক্সামিনেশন। ডেট অফ এক্সামিনেশনটা কি? ডেট অফ এক্সামিনেশন হচ্ছে 9 জানুয়ারি 2022। তাহলে তোমাদের হাতে কতদিন সময় রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো। আজকে 16ই আগস্ট, হ্যাঁ, তাহলে আগস্ট থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4.5 মাস মোটামুটি, হ্যাঁ, 4 মাস 20 দিন 25 দিন সময় তোমাদের হাতে রয়েছে। তাহলে এই টাইমটা কিন্তু খুব ভাইটাল টাইম, এই টাইমে তোমরা রীতিমতো প্রিপারেশন করবে এবং আশা করি বুঝতে পারি। এবার আমি ডিটেলস তোমাদের এই সম্পর্কে কিভাবে কি করবে, কি পদ্ধতিতে কারা অ্যাপ্লাই করতে পারবে, হ্যাঁ, সে সম্পর্কে আমি তোমাদের ডিটেলস বলছি। দেখো এবারে এখানে দেখো জিনিসটা ভালো করে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে যে এই যে জিনিসটা আমাদের বলেছে এখানে, তাই এখানে আমাদের প্রথমেই জানতে হবে কতগুলো দিক। যেমন 1 নম্বর পয়েন্টে আমাদের এখানে লক্ষ্য করো যে বিফোর সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম
দ্য ক্যান্ডিডেট শুড রিড দ্য নোটিফিকেশন কেয়ারফুলি। তাহলে এইটা কিন্তু খুব যত্ন করে না পড়ে যদি অ্যাপ্লাই করে দাও, পরে কিন্তু ভবিষ্যতে বুঝতে পারবে যে অনেক কিছুই তোমাদের হয়তো অজানা থেকে যাবে। এখানে কি কি ক্রাইটেরিয়া আছে আমি টোটাল লাইন বাই লাইন না পড়ে তোমাদের যেগুলো যেখানে যেখানে দরকারি পয়েন্টসগুলোকে মেনলি হাইলাইট করতে চাইছি। দেখো এখানে স্টেট এলিজিবিলিটি উইল বি হেল্ড অন 9 জানুয়ারি, একটু আগে আমরা জেনেছি সানডে। আর এইটাতে কতগুলো সাবজেক্ট আছে তার কথা বলা হয়েছে, 33টা সাবজেক্ট রয়েছে। এই 33টা সাবজেক্ট সেটা লিস্ট আইটেম নাম্বার 13-এ বলা আছে। সেই অনুযায়ী অর্থাৎ মাস্টার ডিগ্রি যে সাবজেক্টে করেছো সেই সাবজেক্টেই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে এবং তারই 13টা ইয়েটা দেওয়া আছে। এবারে দেখো এটা বলে দেওয়া আছে যে এটা তো তোমরা জানো মোটামুটি, যে যারা পরীক্ষা দিতে চলেছো তারা নিশ্চয়ই জানো, বা আমার আগের ভিডিওতেও তোমরা পেয়েছো যে এলিজিবিলিটি ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উইল ডিপেন্ড অন দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেট ইন বোথ অফ দ্য পেপার্স অফ সেট ইন এগ্রিগেট। অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটো পেপার সমান গুরুত্বপূর্ণ এবং সেই দুটো পেপারের যে টোটাল মার্কস এগ্রিগেট যেটা তুমি পাবে সেইটা অনুযায়ী তুমি তোমার রেজাল্ট ঘোষিত হবে। অর্থাৎ তুমি সেট পাস করেছো বা কাজ করনি সে ব্যাপারটা নির্ভর করবে। তো আর এক্ষেত্রে তো রেজাল্ট অফ দ্য সেট উইল বি মেড অ্যাভেলেবল ইন দ্য, এটা পাওয়া যাবে ওয়েবসাইটে। এগুলো নিয়ে তোমাদের এখন খুব বেশি মাথা ব্যথা করার দরকার নেই, এখন পরীক্ষা দেওয়ার পর এগুলো তোমাদের বেশি দরকার হবে। অর্থাৎ এর একটা টোটাল প্রিন্ট আউট তোমরা বার করে রাখতে পারো এটা ভবিষ্যতের জন্য, বা এটা প্রিন্ট আউটটা বার করে নিয়ে আরো ডিটেলস দেখে নিতেও পারো ফর্মটা ফিল আপ করার সময়তে। আমি যেগুলো বলছি এগুলো একটু মিলিয়ে নিতে পারো। এবার দেখো কন্ডিশন অফ এলিজিবিলিটি, অর্থাৎ কি কন্ডিশন রয়েছে, মানে পরীক্ষা দিতে গেলে এই পয়েন্টটা কিন্তু সবচেয়ে আগে আমি অ্যাপ্লাই করার আগে আমার জানতে হবে যে আমার যোগ্যতাটা কোন জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি। অর্থাৎ প্রথমে একটা জিনিস তো আমরা সবাই জানি যে মোটামুটি ভাবে যে জেনারেল বা ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা তারা মোটামুটি 55% মার্কস যেটা যদি আমরা মাস্টার ডিগ্রিতে পেয়ে থাকি তাহলে তারা অ্যাপ্লাই করার জন্য যোগ্য। এটা তো একটা ন্যাচারাল ব্যাপার, এটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। আর এসসি এসটি ওবিসি যারা আদার্স ক্যাটাগরি রয়েছে তাদের জন্য লাগে 50% মার্কস। এইটা একটা প্রথম পয়েন্টটা, এটা মোটামুটি সবার ধারণা আছে। কিন্তু এছাড়াও অনেকগুলো পয়েন্ট রয়েছে যারা পরীক্ষায় বসতে পারে, সেইগুলোও কিন্তু এখানে বলে দিতে হবে। এবং বলছে দেখো ক্যান্ডিডেটস হু আর পারসুইং দেয়ার মাস্টার ডিগ্রি or equivalent course or candidate who have appeared for the qualifying master degree final year examination and whose result is seat awaited or candidate whose qualifying examination have been delayed may also apply for this test. However, such candidates shall be considered eligible for assistant professor only after they, general or EWS, have passed their master degree or equivalent examination with at least 55% marks. আর ওদের জন্য মানে ওদের বলতে আমাদের এসসি এসটি অ্যান্ড আদার্স, ওদের জন্য মানে জেনারেল ছাড়া বাকিদের জন্য কত 50% লাগছে। এবং সাচ ক্যান্ডিডেট মাস্ট কমপ্লিট দ্য মাস্টার ডিগ্রি ইকুইভ্যালেন্ট উইদিন দ্য 2 ইয়ার্স। এইটা কিন্তু একটা খুব ভাইটাল কথা মাথায় রাখবে, যেটা নেটেতেও আছে, এটা অনেকেই জানো না। সেটা হচ্ছে যে মাস্টার ডিগ্রি পড়তে পড়তে আমরা কিন্তু পরীক্ষায় বসতে পারি। অর্থাৎ তুমি সেট পরীক্ষার বসার 2 বছরের মধ্যে তোমাকে দেখাতে হবে যে আমি মাস্টার ডিগ্রিতে 55 বা 50% যাদের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল সেটা আমি কমপ্লিট করতে পেরেছি, এবং যদি সেটা পারি তবে আমার এই সেট পাস করাটা গ্রহণযোগ্য হবে। আদারওয়াইজ কি ফেলিং হুইচ দে শ্যাল বি ট্রিটেড অ্যাজ কি ডিসকোয়ালিফাইড। এবং তখন যদি তার এমএ পাস করলো বা এমএসসি পাস করলো কিন্তু দেখা গেল সে মাস্টার ডিগ্রিতে 55 পায়নি জেনারেলের ক্ষেত্রে, বা এসসি এসটির ক্ষেত্রে 50% পায়নি, তাহলে তার তখন সেটা বাতিল হয়ে যায়। তাহলে এটা আমরা এই শর্ত সাপেক্ষে পরীক্ষায় বসতে পারছি যারা এখন মাস্টার ডিগ্রি পড়ছি বা যারা এখনো রেজাল্ট বেরোয়নি বা যাদের কমপ্লিট হয়নি সেই সমস্ত ক্যান্ডিডেটরা। এবার ক্যান্ডিডেট বিলং টু থার্ড জেন্ডার, এবার তৃতীয় লিঙ্গের যারা রয়েছে তারা কিন্তু সমস্ত সুযোগ সুবিধাটা পাবে কাদের মতো, এসসি এসটি পিডব্লিউডি বা ওবিসি বা অন্যান্য ক্যাটাগরি যারা রয়েছে তাদের মতো যা যা সুবিধাগুলো রয়েছে সব সুবিধা তারা ভোগ করবে। এবার 4 নম্বরে একটা পয়েন্ট রয়েছে, দেখো দ্য পিএইচডি ডিগ্রি হোল্ডার্স হুজ মাস্টার লেভেল এক্সামিনেশন হ্যাভ বিন কমপ্লিটেড বাই দ্য 19 সেপ্টেম্বর 1991, অর্থাৎ 1991 এর আগে যারা মাস্টার ডিগ্রি পাস করেছে এবং পিএইচডি আছে। হ্যাঁ, ধরো আমার ক্যান্ডিডেট, আমার কোয়ালিফিকেশন যদি তোমরা দেখো তাহলে তোমরা তো জানো, যারা আমাকে চেনো তারা খুব ভালো করেই জানো যে তারা আমি
19 সেপ্টেম্বরের আগে, অর্থাৎ 1991 এর আগে মাস্টার ডিগ্রি পাস করেছি, আমার পিএইচডিও আছে। তো আমি যদি এখন মনে করি যে আমি একবার আমি বসে পড়বো, সেটা একবার বসি, কারণ বয়সের কোনো বাধ্যবাধকতা নেই, এখানে যে কোনো বয়সে বসা যায়। তো সেই হিসাবে এখানে সেরকমই একটা ইঙ্গিত দিচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা রিল্যাক্সেশন দিয়েছে যে আমার মতো বয়সের ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও রিল্যাক্সেশন পাবে, যারা দেখা যাচ্ছে হয়তো মাস্টার ডিগ্রিতে 55% পায়নি, তাদের ক্ষেত্রে কিন্তু 5% রিল্যাক্সেশন হবে, যেহেতু জেনারেল ক্যান্ডিডেটও হয়। বুঝতে পারছি কথাটা? অর্থাৎ 5% রিল্যাক্সেশন হবে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এটা কিন্তু পরিষ্কার বলা আছে। আর বাকিদের ক্ষেত্রে কিন্তু 50% লাগবে, মানে 50-র কমে যে 45-এ বসবে এসসি এসটি, সেরম না, অর্থাৎ সে অপশন দেওয়া নেই এখানে। একমাত্র এই কথাটাই বলা আছে 55-এর পরিবর্তে 5% রিল্যাক্সন, এবং শুধুমাত্র 55-50, মানে শুধু জেনারেল ক্যান্ডিডেট, এটা পরিষ্কার বুঝিয়ে যাচ্ছে আর কি, বাকিদের ক্ষেত্রে নয় নিশ্চিত। Candidates are required to appear for West Bengal State in the subject of their post graduation only. এটা কিন্তু মাথায় রাখতে হবে, পোস্ট গ্রাজুয়েটে সেই সাবজেক্টটা কিন্তু থাকতে হবে, অন্য সাবজেক্টে অর্থাৎ হতে হবে 1 নম্বর। আর একটা বলছে ইন কেস দ্য সাবজেক্ট অফ ক্যান্ডিডেট ইজ নট ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেটেড সাবজেক্ট, দ্য ক্যান্ডিডেটস মে অ্যাপিয়ার ইন ইউজিসি নেট অর জয়েন্ট সিএসআইআর ইউজিসি টেস্ট হুইচ ইজ হেল্ড টুয়াইস এ ইয়ার। অর্থাৎ এটা মাথায় পরিষ্কার ওরা বলে দিয়েছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেটের লিস্টের মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলো মধ্যে যারা মাস্টার ডিগ্রি করেছো তারা একমাত্র অ্যাপ্লিকেবল, বাকিরা এই পরীক্ষায় বসতে পারবে না, তারা নেট পরীক্ষা দিতে পারো, যেটা বছরে 2বার হয়। এবার হচ্ছে ক্যান্ডিডেটস আর নাইদার রিকোয়ার্ড টু সেন্ড এনি সার্টিফিকেট অর ডকুমেন্টস ইন সাপোর্ট অফ দেয়ার এলিজিবিলিটি নর প্রিন্ট আউট অফ দেয়ার অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেশন ফর্ম অর কনফার্মেশন পেজ টু ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। অর্থাৎ এক কথায় গোদা বাংলায় হচ্ছে কোন রকম হার্ড কপি পাঠানোর কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, কোনো সার্টিফিকেট বা ডকুমেন্ট সাপোর্ট এসব কিছু পাঠাবার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ সবটাই অনলাইনে করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবে। এই জন্যই বলেছে however the candidates in their own interest must satisfy themselves about the eligibility for the test. In the event of the any ineligibility being detected by the West Bengal College Service Commission at any stage, their candidature will be cancelled and they shall be liable for legal action. যদি কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকো, হ্যাঁ, রেজাল্টটাকে বেশি করে দেখিয়ে দিলে কম্পিউটারে, হ্যাঁ, অ্যাপ্লিকেশন করে দিচ্ছি, আমার তো সাবজেক্টের কপি তো কেউ নিচ্ছে না এখন, সেটা যদি পরবর্তীকালে দেখা যায় যে তুমি পাস করেছো দিয়ে তারপর তোমার ভাইবার সময় দেখা গেল যে তুমি ভুল তথ্য দিয়েছিলে, তাহলে সেটা ধরা পড়লে তোমার কিন্তু লিগ্যাল অ্যাকশন, আইনি তোমার অ্যাকশন নেবে। অতএব সেই ভুলটা যেন কেউ করো না। ক্যান্ডিডেটস হ্যাভিং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট ইনস্টিটিউট, এগুলো সব ডিটেলস দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে কোন কোন ইউনিভার্সিটিতে কিভাবে করবে, সেগুলো করেছো বা সেইটা, এটা তোমাদের দরকার কিছু না। এটা দেখো এজ লিমিট, এই জায়গাটা আমি যে কথাটা একটু আগেই বলছিলাম, দেয়ার ইজ নো আপার এজ লিমিট ফর অ্যাপ্লাইং ফর সেট। নেটের ক্ষেত্রে একই কথা আছে যে এজ লিমিট নেই, অর্থাৎ যে কোনো বয়সের ছেলে মেয়েরা বা যে কোনো বয়সের মানুষই নেট বা সেটে বসতে পারে, কিন্তু এখানে শর্তটা কি, হাউএভার ফর দ্য পারপাস অফ রিক্রুটমেন্ট দ্য রিলেভেন্ট গভর্নমেন্ট অর্ডার উইল বি অ্যাপ্লিকেবল। কিন্তু ওই যে চাকরিটা পাওয়ার ক্ষেত্রে যদি তুমি অ্যাপ্লাই করতে যাও, তখন কিন্তু বয়সের যে নির্দিষ্ট দেয়া থাকবে যে এই বয়সের জন্য এই চাকরি, সেখানে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল। তুমি যে 50 বছর বয়সে নেট বসে পড়লে মানে তোমার কোনো চাকরি নেই, তুমি হঠাৎ মনে করলে 50 বছর আমি নেট সেটটা বসে পড়বো, যে পাস করে আমি গভর্নমেন্টের কাছে চাকরি চাইবো, এই চাকরি করার ক্ষেত্রে কিন্তু তুমি সেটা পাবে না। অর্থাৎ এগুলো কাদের জন্য কাজে লাগে, যারা একটা দূরের জায়গাতে চাকরি করছে, তারা হয়তো কাছে আসতে চায় বা তার বাসস্থানের কাছাকাছি চলে আসতে চায়, তাদের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল, সবার ক্ষেত্রে নয়। তো যাই হোক, যারা এই মুহূর্তে নতুন নেট সেট দিচ্ছ বা একবার দিয়ে পাওনি, তাদের জন্য এগুলো জানার দরকার খুব একটা নেই, তো সেগুলো মাথায় রাখো। আচ্ছা, রিজার্ভেশনের ব্যাপারটা এখানে পরিষ্কার করে দেওয়া আছে যে রিজার্ভেশন পলিসি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাপ্লিকেবল। অর্থাৎ অ্যাপ্লিকেবলটা কি, সেক্ষেত্রে এসসিদের জন্য 22%, এসটিদের জন্য 6%, ওবিসি এদের জন্য 10%, ওবিসি বি হচ্ছে 7%, হ্যাঁ, ইডব্লিউএস 10%, 4% রিজার্ভেশন পিডব্লিউডি ক্যান্ডিডেটস উইথ নট অ্যাট লিস্ট 40% ডিসেবিলিটি। অর্থাৎ যারা ডিসেবল ক্যান্ডিডেট বলে নিজেদেরকে, অর্থাৎ প্রতিবন্ধী বলে চিহ্নিত করবে, তাদের প্রতিবন্ধী সার্টিফিকেটটা কিন্তু 40% ডিসেবিলিটি থাকতে হবে। তবে এবার কি কি ক্রাইটেরিয়া, ব্লাইন্ডনেস অমুক আছে, এগুলো সেগুলো যারা ডিসেবল ক্যান্ডিডেট তাদের ডিটেলসটা জানার জন্য বিশেষ করে সার্টিফিকেটটা দেখবে যে 40% তোমাদের ডিসেবিলিটি দেখানো আছে কিনা, তবেই সেটা গ্রাহ্য হবে, বাকিরা নয়।
এবার এক্সামশন কারা বাদ যাবে, কাদের মানে এই নেট পরীক্ষা দেওয়ার দরকার, সেট পরীক্ষা দেওয়ার দরকার নেই, কিন্তু তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো নেট সেট অর স্লেট, কারণ স্লেট কথাটা কেন আগে ওইভাবেই বলা হতো আর কি, স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট, আর এটা স্টেট এলিজিবিলিটি টেস্ট, লেভেল শব্দটা এখন বাদ গেছে, এই জন্য এসএল বলছে, মানে আগে যারা পাস করেছে তাদেরকে এসএল বলা হতো, সেই জন্য এসএল অবলিক দেওয়া আছে। shall remain the minimum eligibility condition for recruitment and appointment of assistant professor in this year, কি বলেছে, কোথাও amendment notified in the gazette of India from time to time, অর্থাৎ এটা আমাদের অনেক সময়তে বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে দেওয়া হয়, সেগুলো টাইম টু টাইম প্রকাশ পায়, সেগুলো অনুযায়ী হবে, গেজেটের অনুযায়ী হবে, সেটাই বলা হয়েছে। অর্থাৎ কে কত সালে পাস করে, যেমন এখানে উদাহরণ দিয়েছে একটা, দেখো না, the candidates who have passed the UGC or CSI at junior JRF examination prior to 1989 are also exempted from the appearing in NET or SET। তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই প্রায়র শব্দটার উপরে দাঁড়িয়ে আছে এই পুরো এই শব্দটা, অর্থাৎ এই যে যারা 1989 সালের প্রায়রে মানে বিফোর যারা এই জেআরএফ বা ইউজিসি পাস করে গেছো, তারা কিন্তু এই সেট পরীক্ষা আর দেওয়ার দরকার নেই তাদের, অর্থাৎ তারা সরাসরি একেবারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এই পরীক্ষার রেজাল্ট বেরোলেই কিন্তু আবার একটা বিজ্ঞাপন বেরোবে যে সরাসরি যারা পাস করেছে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লিকেবল। তো সেই সময়তে তখন তাদের আর এই পরীক্ষাটা না দিয়েই এই সমস্ত ক্যান্ডিডেটরা সরাসরি ওই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। দি ক্যান্ডিডেটস হু হ্যাভ ক্লিয়ার্ড দ্য স্টেট এলিজিবিলিটি টেস্ট accredited by UGC for eligibility for assistant professor had prior of 1 জুন 2002, অর্থাৎ যারা 2002 সালের 1 জুনের আগেতে মানে পূর্বে, প্রায়র মানে পূর্বে, যারা 1 জুন 2002 এর পূর্বেতে তারা এই যে ইউজিসির আন্ডারের যে এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সেট পাস করে গেছে অলরেডি, তারা কিন্তু অল ইন্ডিয়া বেসিসে তারা অ্যাপ্লাই করতে পারবে। বিং এলিজিবল টু অ্যাপ্লাই ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এনিহোয়ার ইন ইন্ডিয়া, অর্থাৎ ওই নেটে যেটা ফেসিলিটি পাওয়া যায় সেটের এই ফেসিলিটিটা পাওয়া যাবে। যারা 2002 সালের আগে পরীক্ষাটা দিয়েছো তারা সব স্টেটেতে করতে পারবে, কিন্তু যারা 2002 এর পরেতে যারা এই কোয়ালিফাই করেছো বা যারা আগামী পরীক্ষায় করবে তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র রাজ্যের মধ্যে অ্যাপ্লিকেবল, বলতে ইন দ্য স্টেট ফ্রম হোয়ার দে হ্যাভ ক্লিয়ার দেয়ার সেট, অর্থাৎ যে রাজ্যে তারা এটা করছে সেই রাজ্যের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে আশা করি এটা বুঝতে পারলে। এবার চলে এসো এক্সামিনেশন ফি অ্যান্ড মোড অফ পেমেন্ট। আমরা নেটের পরীক্ষার সময় এক্সামিনেশন ফি দেখছিলাম জেনারেলদের 1000 টাকা, কিন্তু সেটের ক্ষেত্রে দেখছি জেনারেলদের 1200 টাকা। দেখো আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসিদের ক্ষেত্রে আমরা ওখানে দেখেছিলাম কত টাকা, 500 টাকা, এখানে দেখছি 600 টাকা। আর এসসি এসটি এর ক্ষেত্রে ওখানে কত দেখেছিলাম 250 টাকা, এখানে আমরা পাচ্ছি কত 300 টাকা। তাহলে এই পদ্ধতিতে করতে হবে, কিন্তু এই পদ্ধতিটা খুব ভালো করে মনে রাখো যে তোমরা অ্যাপ্লিকেশনটার জন্য তোমাদের নিজের বাড়িতে করতে হবে, বা তোমরা যদি কোনো মানে তোমরা ইয়েতে যাও, ধরো কোনো সাইবার ক্যাফে থেকে অ্যাপ্লিকেশন করতে যাও, কিন্তু একটা খুব ভাইটাল পয়েন্ট মাথায় রাখবে, এখানে কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে একেবারে নেট ব্যাংকিং অথবা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে। এইবার তোমাদের যারা ছাত্র যারা অ্যাপ্লিকেশন করতে চলেছো তাদের অধিকাংশ জনের নেট ব্যাংকিং নিজের নামের অ্যাকাউন্ট হয়তো আছে, এবং থাকলে নিচের অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে বলা হয়েছে। এর পরের পয়েন্টে ব্যাখ্যা দেওয়া হয়েছে নিচে, অর্থাৎ এটা সাইবার ক্যাফের অ্যাকাউন্ট থেকে যেন অ্যাপ্লিকেশন করবে না, এটা কিন্তু বারবার বলে দেওয়া হয়েছে নিচের দিকে, সেগুলো আমাদের এখানে নিচে আছে, আমি ডিটেলস আরো বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আর কেন এই কথাটা বলছি আমি। তাই বলছি দ্যাট ক্যান্ডিডেটস মে পে দ্য এক্সামিনেশন ফি আইদার বাই ক্রেডিট কার্ড অর ডেবিট কার্ড অর ইন্টারনেট ব্যাংকিং। দ্য অ্যাডিশনাল প্রসেসিং চার্জেস, ওটা তো প্রসেসিং চার্জ পড়ে যাবে অটোমেটিক্যালি, তোমার অ্যাকাউন্ট থেকে কাটবে 1.2% যদি ক্রেডিট কার্ড হয়। ডেবিট কার্ডে কোনো টাকা কাটে না, আর যদি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে কাটো তাহলে তুমি টাকাটা পাঠানোর পর তোমার 10 টাকা তোমার অ্যাকাউন্ট থেকে বাদ চলে যাবে, অথবা এটা জিএসটি হিসাবে বাদ হবে। আচ্ছা, এবার চলে এসো, the candidates are required to check the status of fee payment at West Bengal College Service Commission website, and if the status is okay, the candidate will be able to take the printout of confirmation page. এটা কিন্তু খুব ভাইটাল, এটা কিন্তু মাথায় রাখবে, এটা ভুলে যাবে না, কারণ এটা আমি এত ডিটেলস বলে দিচ্ছি একটাই কারণ, এটা কিন্তু তোমাদের কোনো রকম যাতে অসুবিধায় পড়তে না হয় তার জন্য কিন্তু আমি ব্যাখ্যা করছি।
এটা মাথায় রাখো যে এই যে কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যাবে, গিয়ে তুমি দেখবে যে তোমার স্ট্যাটাস টাকাটা পেমেন্ট করার পর সেটা ওকে দেখাচ্ছে কিনা। যদি ওকে দেখায় তবে তখন সঙ্গে সঙ্গে কি করবে, একটা প্রিন্ট আউট বার করে নেবে, অর্থাৎ তুমি যে টাকাটা পেমেন্ট করেছো এবং সেটা যে তোমার ওকে অর্থাৎ সাকসেস হয়েছে, সেই স্ট্যাটাসটাই ওকে দেখাচ্ছে, অতএব তুমি এলিজিবল, তুমি পরীক্ষার্থী হিসেবে তোমার অ্যাপ্লিকেশন গ্রাহ্য হয়েছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই জন্য এখানে আবার পরের পয়েন্টটা ভালো করে দেখো, ইন কেস দ্য ফি পেমেন্ট স্ট্যাটাস ইজ নট ওকে, যদি নট ওকে দেখে তখন তুমি কি করবে, বলছি ইট মিনস দ্য ট্রানজাকশন ইজ ক্যান্সেলড, an amount will be refunded to concerned credit card or debit card or internet banking account with a few weeks। এক সপ্তাহের মধ্যে টাকা তোমার অ্যাকাউন্টে ফিরে আসবে, কিন্তু কলেজ সার্ভিস কমিশনের অ্যাকাউন্টে টাকাটা যায়নি বোঝাচ্ছে। অতএব সাচ ক্যান্ডিডেট হ্যাভ টু পে দ্য ফি ওয়ান্স এগেন, অতএব আবার তোমাকে টাকা কিন্তু পে করতে হবে। অর্থাৎ স্ট্যাটাস ওকে না দেখালে তোমার সেকেন্ড টাইম পে করতে হবে। তোমার চিন্তার কিছু কারণ নেই, যদি অ্যাকাউন্ট থেকে টাকা তোমার কেটেও থাকে, ধরো 1200 টাকা তুমি জেনারেল ক্যান্ডিডেট হিসাবে পে করেছো, তোমার কেটে নিয়েছে কিন্তু তোমার ওকে দেখাচ্ছে না, তুমি ভাববে আমার অ্যাকাউন্ট থেকে তো 1200 টাকা চলে গেল, তাহলে আমি কেন আবার দেব না। কলেজ সার্ভিস কমিশনের টাকা অ্যাকাউন্টে যতক্ষণ না 1200 টাকা ঢুকছে ততক্ষণ পর্যন্ত একটা জেনারেল ক্যান্ডিডেটকে তারা ওকে সার্টিফিকেট দিতে পারবে না। অতএব তোমার টাকা ওই ইন্টারনেটে চলে আছে, কিন্তু ভয় পাবারও কোনো কারণ নেই। তুমি আবার সেকেন্ড টাইম আরেকটা 1200 টাকা তুমি ওখান থেকে পে করবে এবং তুমি দেখবে 7 দিনের মধ্যে তোমার যে আগে যে টাকাটা পাঠিয়েছিলে সে টাকাটা তোমার অ্যাকাউন্টে ফিরে এসেছে। অতএব এটা কিন্তু মাথায় রাখবে। প্লিজ নোট দ্যাট ফি সাবমিটেড বাই এনি আদার মোড লাইক ব্যাংক চালান, মানি অর্ডার, ডিমান্ড ড্রাফট, আইপিও etc. will be rejected. Fee once paid will not be refunded under any circumstances. তাহলে একটা কথা মনে রাখবে যে তোমরা কোনো ব্যাংকে গিয়ে টাকা ব্যাংক চালানের মাধ্যমে, মানি অর্ডার, ডিমান্ড ড্রাফট বা ইন্ডিয়ান পোস্টাল অর্ডার এর মাধ্যমে যদি তুমি মনে করো যে আমি টাকাটা পেমেন্ট করে দেবো, দিয়ে দেবো টাকাটা, সেভাবে হবে না, বা কোনো ক্যাশ পেমেন্টের কোনো সুযোগ নেই। একমাত্র অনলাইনে ডেবিট কার্ডে তুমি দিতে পারো, কিন্তু সেটা দেবে নিজের অ্যাকাউন্ট থেকে। এটা কিন্তু আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, কারণ এর ব্যাখ্যা পরে আছে, আমি আবারও বলবো। তো সেইটা আর অন্যভাবে দিলে তোমার রিজেক্ট হয়ে যাবে। আর একবার ফি পেমেন্ট করে দেওয়ার পর ভাবলে দূর বসবো না আমি পরীক্ষা, তাহলে কিন্তু আর ভেবো না যে তোমার টাকা ফেরত পাবে, ফেরতের কোনো সম্ভাবনা নেই। তো যাই হোক, এটা মাথায় রাখবে, এটা বলবার অপেক্ষা রাখে না। এবার হচ্ছে স্কিম অ্যান্ড ডেট অফ টেস্ট। তা পরীক্ষাটা কবে হবে সেটা আমরা আগেই জেনে গেছি যে 9 জানুয়ারি 2022 সানডে। এবার কত নম্বরের পরীক্ষা হবে, কিভাবে হবে, সেটা আমরা আমার আগের ভিডিওতে তোমরা সবাই জেনেছো যে নেট পরীক্ষা যেভাবে হয় সেটাও সিলেবাস 1 এবং সেবা বি হবে। অতএব ফার্স্ট পেপার 100 নম্বর, 100 মার্কসের, এবং সেখানে 50টা কোশ্চেন থাকবে, অল আর কম্পালসারি। এটা নিশ্চয়ই বুঝেছো। তার মানে প্রত্যেকটা 100 ইন্টু 2 সমান 50 ইন্টু 2 সমান 100 নম্বর। এটা টাইমটা থাকবে 1 ঘন্টা, এবং 1 ঘন্টাটা ওই দিনের পরীক্ষাটা করা থেকে হবে সেটা বলে দিয়েছে 9:30 থেকে 10:30। তাহলে এই টাইমটা হচ্ছে পরীক্ষাটা হবে 9:30 থেকে 10:30। কিন্তু এই 9:30টায় পরীক্ষা হলেও তোমার পরীক্ষার হলে তোমাকে পৌঁছে যেতে হবে কটায়, 8টায়, 1.5 ঘন্টা আগে। সেটা আমি একটু পরে বলছি। দেখো এর মধ্যেই আছে, ডিটেলস আছে, আরো পরে আমরা ব্যাখ্যা দেবো কটার মধ্যে যাবে, কি নিয়ে যাবে, কি না নিয়ে গেলে তোমার পরীক্ষার হল থেকে বার করে দেবে, সেটাও আমি বলবো তোমাকে। এখানে ভালো করে একটু জেনে রাখো, সেটা আমি এই জন্য ডিটেলস তোমাদের বলে দিচ্ছি। এবার সেকেন্ড পেপারে দেখো, সেকেন্ড পেপারে সাবজেক্ট, অতএব সেখানে 100টা কম্পালসারি কোশ্চেন থাকবে, এবং সেখানে 200 নম্বর, মানে ওটাও 2 নম্বরের, এবং ওই একই নেটের মতো অবজেক্টিভ কোশ্চেন। 2 ঘন্টা টাইম। এবার পরীক্ষাটা কটা থেকে হবে, 11টা থেকে 1টা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, তুমি 8টায় ঢুকে গেছো হলেতে, তুমি 1.5 ঘন্টা হলের মধ্যে তোমাকে বিভিন্নভাবে অ্যাডমিট কার্ড চেকিং থেকে শুরু করে তোমার সমস্ত কিছু ডকুমেন্টসকে ভেরিফাই করবে, তোমার কোনো আইডেন্টিটি প্রুফ আছে কিনা, ছবি সহ প্রুফ, যেমন তোমার আধার কার্ড, ভোটার কার্ড, এসব নিয়ে যেতে হবে। সেসব আমি ডিটেলস আরও বলছি, এরপরে আছে দেখো। তো সেগুলোতে তোমাকে চেক করবে, এবং ওইখানে 1.5 ঘন্টা তোমার টাইম যাবে। বিভিন্ন জায়গায় সই করাবে, তোমার সিগনেচারটাকে পরীক্ষা করবে, তুমি যে ওই ক্যান্ডিডেট কিনা সেটা কনফার্ম হবে, তবে তোমাকে পরীক্ষা বসতে দেওয়ার সুযোগ দেবে। সেই জন্যই ওখানে 1.5 ঘন্টা টাইম কিন্তু অনেকগুলো তোমার আইডেন্টিফিকেশনের ব্যাপারে আছে। অতএব তোমাকে 8টাতেই হলে ঢুকতে হবে। এইবার মাথায় রাখো, এখানে ঢুকে গেছো 10:30, আধ ঘন্টা তোমার মাঝখানে রেস্ট, 11টা থেকে আবার 1টা পর্যন্ত, মানে অ্যাকচুয়ালি 8টা থেকে 1টা পর্যন্ত তোমাকে হলের মধ্যে থাকতে হবে, দিয়ে তোমার পরীক্ষা দিয়ে আসতে হবে। এবার এগুলো আর বলবার দরকার নেই, এইটারই ব্যাখ্যা দিয়েছি। দেখো 50টা অবজেক্টিভ, 2 নম্বর করে 100,
সেকেন্ড পেপারে 100টা, ওখানে 2 নম্বর করে 200, এটা কত থাকবে? আগে কভারিং এর সিলেবাসে ছিল সেকেন্ড পেপার, থার্ড পেপার হতো, সাবজেক্টে 2টো পেপার ছিল, সেটা এখন মার্জ হয়ে গিয়ে একটা পেপার হয়ে গেছে। এবং তখন অপশন থাকতো যে আমরা এইগুলো বাদ দিয়ে দিয়ে কিছু করে করতে পারবো, এখানে উইদাউট অপশন কথাটা ব্যবহার করেছে, অর্থাৎ এখন আর কোনো অপশন নেই, এখন তোমাকে 100টাই কোশ্চেন করতে হবে, কম্পালসারি কোশ্চেন, হ্যাঁ, কোনো অপশন, মানে অল আর কম্পালসারি, এটা কিন্তু পরিষ্কার মনে রাখো। এবার ডিটেল ইনস্ট্রাকশন ফর ফিলিং আপ ওএমআর শিট আর গিভেন ইন আইটেম 16, ইট উইল নোটেড দ্যাট দিস ইনস্ট্রাকশন উইল নট বি সেন্ট টু এনি আদার ক্যান্ডিডেটস বাই পোস্ট। তাহলে এখানে কিন্তু একটা পরিষ্কার মাথায় রাখবে যে ওএমআর শিটটা কি করে ফিল আপ করতে হবে, সেটা 16 নাম্বার কলমে আছে। আমরা এখন এই মুহূর্তে 6 কলমে রয়েছি, 16 কলম পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি ওএমআর শিট ফিল আপ পর্যন্ত তোমাদের দেখিয়ে দেবো, সমস্তটা তোমরা বুঝে যাবে খুব পরিষ্কার হবে। তো যাই হোক, এটা মাথায় রাখবে যে এগুলো ফিল আপ কিভাবে করবে সেটা আমরা বলছি। আচ্ছা, প্রসিডিওর অ্যান্ড ক্রাইটেরিয়া ফর ডিক্লিয়ারেশন অফ রেজাল্ট। আচ্ছা, রেজাল্ট কিভাবে ডিক্লিয়ার হবে সেটা আগে পরীক্ষায় পাস করো, তারপর আমি নেটের অবশ্য বলে দিয়েছিলাম একটা কথা নেটের সময়, যে তোমার টোটাল ক্যান্ডিডেটের 6%কে প্যানেল করা হবে, সেটা তো জানোই তোমরা অনেকে, অতএব আমি আবার একবার স্মরণ করিয়ে দিলাম, শুধু সেটাই আছে। আর স্টেপ 2 হচ্ছে the total slots shall be allotted to different categories as per the reservation policy of government of West Bengal। অর্থাৎ ওই যে রিজার্ভেশন পলিসি, একটু আগে রিজার্ভেশন পলিসিটা বলে দিলাম কে কত পার্সেন্ট করে, সেই অনুযায়ী প্যানেলটা হবে, জেনারেলদের জন্য কত পার্সেন্ট, এসসির জন্য এসসি এর কত পার্সেন্ট, সেই অনুযায়ী প্যানেলটা তৈরি করতে হবে। কিন্তু প্যানেল তৈরির ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে যদি দেখা যায় যে খুব কম সংখ্যক ছেলে পাস করেছে এবং তাদের মধ্যে পার্সেন্টেজ একেবারে 40% এগ্রিগেটে নেমে গেছে, দেখো 40% এগ্রিগেট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 40%-এর চেয়ে নিচে হতে পারে 35%, কাদের জন্য? সেটা এসসি এসটি বা আদার্স ক্যাটাগরির জন্য। সেই কিন্তু এটা একটা কিন্তু ভাইটাল কথা যে ইন অর্ডার টু কনসিডার ফর এলিজিবিলিটি ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, the candidate must have appeared in both the appear papers and secured at least 40% aggregate marks in the both of the paper taken together for general or ... মানে বাকিটা একটা, মানেটা কি? মানেটা হচ্ছে যে যারা সেট পাস করবে এবং তোমাদের কত নম্বর কোন পেপারে পেয়েছো বাকি সেটা তোমরা ভাইটাল নেট থেকে অনলাইন থেকে সবটাই জানতে পারবে বা দেখতে পেয়ে যাবে, এবং সেখানে তোমার বলা হচ্ছে যে অ্যাটলিস্ট 40% মার্কস পেয়ে যদি তুমি পাস করে থাকো বা তবে তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তুমি অ্যাপ্লিকেবল, তা নাহলে সেটটা ততটা কোনো মূল্য থাকছে না, এটা পরোক্ষ ইঙ্গিতে বলে দেওয়া হয়েছে। আর 35% হচ্ছে জেনারেল ছাড়া আদার্স ক্যাটাগরিজের জন্য, তাদেরও ক্ষেত্রে ওই একই কথা যে এই 35-এর উপরে পেয়ে বা 35 মিনিমাম পেয়ে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অ্যাপ্লাই করতে পারো, আর 40% মিনিমাম পেয়ে জেনারেল ক্যান্ডিডেটরা তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অ্যাপ্লাই করতে পারো। তো এইটাই মাথায় রাখবে। তো এইটারই ওর ব্যাখ্যা দেওয়া আছে ডিটেলস, এবার এসসি এসটি দিয়ে এটা তোমাদের এখন জানার দরকার নেই। আমি এবার যেটা খুব দরকার সেগুলোকে বলে দিচ্ছি, কারণ বিশাল বড় বিজ্ঞাপন আছে, এটা তোমরা এগুলো এখন পরীক্ষা হয়ে যাওয়ার পরেতে বেশি লাগবে তোমাদের। আচ্ছা, প্রভিশনস ফর পার্সনস উইথ ডিসেবিলিটি, হ্যাঁ এটাও তোমাদের জানার খুব নেই। যারা ডিসেবল ক্যান্ডিডেট একমাত্র শুধু মনে রাখবে এটাই যে 40% ডিসেবিলিটি যদি সার্টিফিকেটে থাকে তবেই হচ্ছে তুমি অ্যাপ্লাই করবে, আদারওয়াইজ তুমি অ্যাপ্লিকেশন করতে যাও না। তোমার যদি 39ও দেখানো হয় তাহলে তুমি অ্যাপ্লাই করো না, তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, অ্যাডমিট কার্ড ফর সেটের জন্য কবে অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে? ইট মে বি নোটেড that the admit card will be uploaded on the website www.westbengalcsconline.in in third week of December 2021। তাহলে ডিসেম্বর মাসের 3য় সপ্তাহেতে তোমাদের ওই ওয়েবসাইটে যাবে যে ওই যে কলেজ সার্ভিস কমিশনের যে www.csconline.in, এখানে গিয়ে খুলবে, ক্লিক করলে তোমাদের দেখবে অ্যাডমিট কার্ড, তুমি ওখান থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো এইটা মাথায় রাখবে। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার দ্য এক্সামিনেশন সেন্টার আদার দ্যান দি অ্যালোটেড টু হিম অর হার দ্য অ্যাডমিট কার্ড। নিজের অ্যাডমিট কার্ড ছাড়া অন্য কোনোভাবে পরীক্ষায় ঢুকতে পারবে না, একটু ন্যাচারাল ব্যাপার, এটা বলার দরকার কিছু নেই। এবার হাউ টু অ্যাপ্লাই, এই স্টেপটা আমি কিছু দেখিয়ে দেবো, তোমরা নিশ্চয়ই যাবে করবে। কিন্তু তোমাদের বলেছি যে সাইবার ক্যাফেতে করলেও নিজের এটিএম কার্ড ব্যবহার করবে, এবং সেটাও কিন্তু খুব ঝুঁকি, জানো তোমরা। এই জন্য পারলে নিজের বাড়িতে কম্পিউটার থেকে করতে পারলে সবচেয়ে ভালো হয়। তবু কিভাবে করবে তার একটা পদ্ধতি, কি কি জিনিস দেবে, বিশেষ করে হচ্ছে স্টেপ ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, কি কি সাবমিট করতে হবে, আমি সেই সাবমিশনের জিনিসগুলো একটু বলে দিচ্ছি তোমাদের। 1 নম্বর হচ্ছে ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন টু দ্য টেস্ট মাস্ট অ্যাপ্লাই অনলাইন অনলি অন দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন ওয়েবসাইট।
অর্থাৎ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে বলছে। কোনোভাবেই যেন ভেবো না যে আমার বাড়ির পাশে কলেজ সার্ভিস কমিশনের অফিস, তো আমি একটা অফলাইনের ইয়ে নিয়ে অ্যাপ্লিকেশন নিয়ে গিয়ে হার্ড কপি জমা দিয়ে যে কেউ গ্রাহ্য করবে না, ওটা ফেলে দেবে এবং সেটা গ্রহণযোগ্য হবে না। বিফোর অ্যাপ্লাইং অনলাইন the candidates must process the scanned images as below. কি কি স্ক্যান করতে হবে না, এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ইন জেপিজি ফর্ম। এই যে জায়গাগুলো এগুলো কিছুই নয়, এগুলো তোমরা সবাই জানো, কিন্তু এই জেপিজি ফর্মটা কি সেটা সম্পর্কে তোমরা নিজেরা কিছু অনেকে হয়তো ভাবে এটা আবার কি জিনিস রে বাবা, কিছুই নয়। জেপিজি ফরম্যাট হচ্ছে নর্মাল গ্যালারি পিকচার, অর্থাৎ নট পিডিএফ, মানে যেটা পিডিএফ না করে যে ছবিটা তোমরা গ্যালারিতে থাকে তাকে বলে জেপিজি পিকচার। তো সেটা মাথায় রাখো, আর কিচ্ছু নয়। অর্থাৎ গ্যালারি সাইজের থেকে ওই কেটে নেবে, দিয়ে পাসপোর্টের মতো দান করে কাটা, মানে কিরকম জানো তো তোমরা, ওই যেটা আমাদের জুম করে বা ছোট করে আমরা যেভাবে করে নিই 3.5 × 4.6 হাইটে এভাবে করবে। আর ওর পুরো একটা সিগনেচার করতে হবে, সিগনেচারটা যেন ওই মাপের বাইরে বেরিয়ে না যায়, অর্থাৎ ছবিটার উপর আগে সিগনেচার করে নিয়ে তারপর ছবিটা চিটাবে, এটাই মাথা রাখো। আফটার ফিলিং অল দ্য ডিটেলস ফর অ্যাপ্লাইং অনলাইন ফর সেট দ্য ক্যান্ডিডেটস হ্যাভ টু অপশন ফর পেমেন্ট অফ এক্সামিনেশন ফি। হ্যাঁ, সইটা করবে কিন্তু ওই জেপিজি ফরম্যাট বলেছে, মানে আর কিছু নয়। ওটাও মনে রাখবে নর্মাল অর্থে, অর্থাৎ নর্মাল বলতে যেমন তুমি সই করো। সিগনেচার বলতে ক্যাপিটালে যেন কেউ ভুল করে করো না, ক্যাপিটালে সিগনেচার গ্রাহ্য হয় না। এটা আমরা অনেক সময় অনেক ক্যান্ডিডেট না জেনে ভুল করে ক্যাপিটালে সিগনেচার করে দিই, ক্যাপিটাল যেন করবে না। তোমরা নর্মাল হাতে লেখায় যেভাবে তুমি সইটা মানে নিজের নামটা লেখো ঠিক সেইভাবে লিখবে, এটা যেন ভুল করো না। সিগনেচার কিন্তু ক্যাপিটালে গ্রাহ্য হয় না। এবার 4 নম্বর পয়েন্টটা ভালো করে দেখো। The candidates are required to bring a photo identity card along with their print out on online admit card on the day of examination. তাহলে প্রিন্ট আউট নিতে হবে একটা অনলাইন অ্যাডমিট কার্ড। হ্যাঁ, এই যে জিনিসটা এটা তোমরা ভালো করে দেখে রাখো, এইটা ভুল আমরা যেন না করি, যে অনেকে ভোটার কার্ড বা আধার কার্ড যেন সঙ্গে আনবে। অর্থাৎ এইটা তোমার কিন্তু মাথায় রাখবে যে তোমার মানে আধার কার্ড যার নেই বা ভোটার কার্ড হয়তো নেই, হতেই পারে খুঁজে পাচ্ছ না বা এ করছো না, তার ক্ষেত্রে মনে রাখবে যেটা দিয়ে তুমি ছবি তোমার আছে এরকম একটা আইডেন্টিটি প্রুফ, হতে পারে কারো ড্রাইভিং লাইসেন্স, হতে পারে অন্য কোনো কিছু, প্যান কার্ড, এরকম জিনিস দিয়েও কিন্তু হবে যেটাতে তোমার ফটো আইডেন্টিটি হিসাবে কার্য হবে, সেরকম চাই। তা সেইটা তোমরা নিয়ে আসবে। এবার বিফোর অ্যাপ্লাইং এটা মনে রাখবে সবসময় যে অনলাইন ক্যান্ডিডেটস অনলাইনটাই কার্য হবে, বাকি কোনো কিছু কার্য হবে না। এই কথা আগেই বলা হয়েছে, আর কিছু নতুন করে জানার দরকার নেই। এবার চলে যাচ্ছি আমরা একেবারে জেনারেল ইনস্ট্রাকশনে। জেনারেল ইনস্ট্রাকশনে সবই আমাদের মোটামুটি বলে দেওয়া হয়েছে, তবু এখানে 2 নম্বর পয়েন্টটা একটু জেনে রাখো। এখানে 2 নম্বর পয়েন্টটা আমাদের ভালো করে জেনে রাখতে হবে একটা। তো 2 নম্বর পয়েন্টটা কি, যে সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটরি। এটা কিন্তু অনলাইন মাথায় রাখবে। হার্ড কপিজ অফ অ্যাপ্লিকেশন ফর্ম উইল নট বি অ্যাকসেপ্টেড ইন ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। এই আমরা অনেক সময় তো অনেকে ভাবি যে আমি হার্ড কপিটা দিয়ে আসবো। আমি একটু আগেই বললাম যে বাড়ির কাছে অফিস ভেবে আমি চলে গেলাম, প্রণাম করে গিয়েটে জমা দিয়ে চলে এলাম। এগুলো আর বেশি কিছু জানার দরকার নেই। এরপরে চলে যাচ্ছি আমি আবার পরের পাতাতে। দেখো, এই পয়েন্টটা কিন্তু আগে একবার বলেছি, আবার আমি স্মরণ করিয়ে দিচ্ছি, এটা যেন ভুল না হয়। যে প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন কনফার্মেশন পেজ শুড বি কেপ্ট বাই দ্য ক্যান্ডিডেট ফর ফার্দার রেফারেন্স। অর্থাৎ সাবমিট করবার আগে তুমি একবার কি করবে, যখন দেখবে সবটা আমার কনফার্ম হয়ে গেছে, তখন তুমি সবটাকে নিয়ে একটা প্রিন্ট আউট বার করে নেবে। বাড়িতে প্রিন্টার থাকলে সবচেয়ে ভালো জিনিস, যদি না থাকে বাধ্য হয়ে তোমাকে সাইবার ক্যাফেতে যেতেই হবে। তো সেক্ষেত্রে তুমি প্রিন্ট আউটটা আগে বার করলে, প্রিন্ট আউটটা বার করে শুরুটা একবার চেক করলে, চেক করে তারপর হচ্ছে তুমি সেটা সাবমিট করতে বলবে। আর এই যে তুমি ফাইনাল কপিটা বার করলে, এটা কিন্তু খুব যত্ন করে তুমি তোমার ফাইলে ভরে রাখবে, কারণ এটা তোমার পরবর্তীকালে কলেজ সার্ভিস কমিশনের সাথে যে কোনো রকমের যোগাযোগ করতে গেলে, যদি তোমার এমন হলো অ্যাডমিট কার্ড বেরোচ্ছে না, তুমি হার্ড কপি তোমাকে নিতেই হবে, অফিসে যখন যেতে হবে, এবং তখন তোমাকে, কারণ এই পরীক্ষাটা তো অফলাইনে পরীক্ষা হবে। আমি আগেই বলেছি নেট পরীক্ষা অনলাইনে হয়, কিন্তু সেট পরীক্ষা অফলাইনে হয়, পরীক্ষা কিন্তু অফলাইনে হবে। এবং তার নিচেতে আরো ডিটেলস আমি আছি, এরপরে কিভাবে অফলাইনে পরীক্ষা হবে সেটাও কিন্তু বলা আছে, ফর্মের নিচেতেই রয়েছে, এই বিজ্ঞাপনের ভেতরেই আছে, আমি সেটাও আসছি। তোমরা তাই তোমাদের বারবার বলছি, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো এবার দেখো যে আর এটা তো বলার দরকার নেই যে নো অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড আফটার দ্য লাস্ট ডেট, আর নো ফি উইল বি অ্যাকসেপ্টেড ইত্যাদি ইত্যাদি, এগুলো তো সবাই আমরা জানি, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নেই।
আমি একেবারে চলে আসছি 14 নম্বর ফর্মে, একদম দেখো 14 নম্বর পয়েন্টটা, এই 14 নম্বর পয়েন্টটা দেখো। হ্যাঁ, এটা মাথায় রাখবে, আমরা সবসময় এটা খেয়াল রাখবো। ইউজ অফ ক্যালকুলেটার্স অর লগ টেবিল ইজ নট পারমিটেড। মোবাইল ফোন, পেজেস, ইলেকট্রনিক ডিভাইসেস, বিটস অফ পেপার বুকস, এই সমস্ত জিনিসগুলো এক্সামিনেশন হলে নিয়ে যাওয়া যাবে না। এগুলো আমাদের বলে দেওয়ার খুব দরকার নেই, কিন্তু তবু একবার স্মরণ করিয়ে দিলাম। এরপরে চলে আসছি, দেখো আমি একেবারে 17 নম্বর পয়েন্টটাই, এই 17 নম্বর পয়েন্টটা দেখো একটু, এইটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালাউড টু রাইট এনি কোশ্চেন ফ্রম দ্য টেক্সট বুকলেট অন দ্য অ্যাডমিট কার্ড অর এনি আদার পেপার। আমরা অনেক সময় ভাবি এই পরীক্ষাটা আমার ভালো হলো না তো, কিন্তু কোশ্চেনটা তো সিএসসি কোশ্চেন কোথাও পাওয়া যায় না বাজারে, বাইরে আমরা 10 বছরের কোশ্চেন চাইলেও পাবো না। অতএব কোশ্চেনটাকে আমি যে কোনো উপায়ে বুক লেটারে লিখে নিয়ে যাই, তাহলে আমার পরে প্র্যাকটিস করার সুবিধা হবে। হ্যাঁ, অতএব আমি প্রশ্নটা লিখতে যাবো। এটা যদি কোনো কারণে ভুল করো এবং যদি সেটা ধরা পড়ে যায়, তোমার পরীক্ষা কিন্তু ক্যান্সেল করতে হবে। তাই সেই ভুলটা করতে যাবে না, সেগুলো যেন তোমরা করো না। হ্যাঁ, এবার ওএমআরসি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার ইনভিজিলেটরের কাছে জমা দিতে হবে। এইবার যেগুলো আছে ইনভিজিলেটরের সঙ্গে হলেতে তার সঙ্গে তর্কাতর্কি করবে না, সে যেন কোনো রকম ভাবে তোমার উপর কোনো অ্যাকশন দিয়ে না নেয় যে এটা ম্যাল প্র্যাকটিস করেছে ইত্যাদি। তোমার উপর নোট দিলে কিন্তু তার হাতে প্রচুর ক্ষমতা, তোমার পরীক্ষা বাতিল করে দিতে পারে ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারগুলো ডিটেলস দেওয়া আছে, পয়েন্টসগুলো তোমার পরীক্ষার আগে একবার এটা প্রিন্ট আউট বার করে একবার ভালো করে পড়ে নিও, কিচ্ছু নেই এগুলো, অন্য কিছু না। আচ্ছা, চেক লিস্টটাও কিন্তু ভাইটাল। চেক লিস্টটা আমি একটু আগেই বললাম, যেটা সেটা হচ্ছে কি, চেক লিস্ট হচ্ছে আর কিছু না, যে আমি যে ওই যে ফাইনাল ফর্মটা ফিল আপ করার পর আমরা কি করবো, ওটার একটা প্রিন্ট আউট বার করছি। প্রিন্ট আউটটা বার করে একবার চেক লিস্টে চেক করবো, কি কি চেক করবো বিশেষ করে, সেটা কিন্তু একবার জেনে রাখো যে এইগুলো আছে কিনা। বলছে হোয়েদার দে ফুলফিল দ্য এলিজিবিলিটি কন্ডিশন ফর দ্য টেস্ট অফ প্রেসক্রাইব আন্ডার দি হেডিং কন্ডিশন ফর এলিজিবিলিটি। অর্থাৎ আমাকে যে পরীক্ষায় বসার যে ক্রাইটেরিয়া দিয়েছিল, যে মাস্টার ডিগ্রিতে 55 অথবা 50, আমি পরীক্ষার্থী যদি হই তাহলে আগামী 2 বছরের মধ্যে আমি পরীক্ষা 55 বা 50 ক্রাইটেরিয়া করবো, এই সেই ব্যাপারগুলোর মধ্যে আমি পড়ছি কিনা, অর্থাৎ এটা একটু ভালো করে দেখে নেওয়া। এবার ক্যাটাগরিটা আমি জেনারেল না ওবিসি না এসসি এসটি নাকি এগুলো নাকি আমাদের তৃতীয় লিঙ্গ, এটা ব্যাপারটা পুরোটা দেখে নিয়ে সে যে ঠিক জায়গায় ফিল আপ করেছি কিনা দেখে নিতে হবে। এইবার সাবজেক্ট এবং সেন্টার যে ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ওয়াইজ যে চয়েস করা, সেখানে 1, 2, 3 করে যে চয়েস করা, সেটা আমি ঠিকঠাক করেছি কিনা সেটা আমায় দেখতে হবে। দ্য পার্সন উইথ ডিসাবিলিটি পিডব্লিউডি ক্যান্ডিডেটস হ্যাভ ফিল দ্য রিলেভেন্ট ক্যান্ডিডেটস অনলাইন, এগুলো সব করেছি কিনা এগুলো দেখে নিতে হবে একবার, আর কিচ্ছু নেই। এবার হচ্ছে এই জিনিসটা এবার দেখো, সাবজেক্ট অফ সিলেবাসটা বলবার দরকার নেই, কারণ সিলেবাস মনে রাখবে, নেটের সিলেবাস এবং সেটের সিলেবাস সবসময় এক। অর্থাৎ এই যে আমার সাবজেক্ট, তুমি ধরো বাংলার পরীক্ষা দেবে, এই বাংলাটা ক্লিক করলে পারে তুমি তোমার বাংলার সিলেবাসটা পুরো বেরিয়ে আসবে এবং সেই সিলেবাসটা দেখা যাবে, আর কিছু নয়। ওই যে নেটের যে সিলেবাস এবং এর সিলেবাস এক। এবার ক্যান্ডিডেটস এরা করলো, এবার বলছে সেন্টার্স তুমি তোমার ডিস্ট্রিক্টের কোড অনুযায়ী সিলেক্ট করবে। অর্থাৎ তুমি তোমার কোন জায়গায়, ধরো আমি পূর্ব বর্ধমানে থাকি, তাহলে আমি এখানে কি করলাম, এখানে পূর্ব বর্ধমানটা ক্রাইটেরিয়া করলাম। আমার ক্রাইটেরিয়া ডিস্ট্রিক্টের কোড কত, 15, অর্থাৎ ফিল আপ করার সময় 15 কোডটাকে আমি ফিল আপ করবো। এই দিকগুলো শুধু মাথায় রাখবে, আর কিছু নেই। এই 15 কোড ফিল আপ করার পরে আমার সাব ডিভিশন চাইবে, সাব ডিভিশনেতে 1, 2, 3, 4 4টে অপশন থাকবে। হ্যাঁ, সেই সাব ডিভিশনেতে তুমি তোমার 1 নম্বরে কোথাও চাও সেন্টার, 2 নম্বরে কোথাও চাও, 3 নম্বর, 4 নম্বর। যদি তুমি 1 নম্বরের সেন্টারে যদি তোমার না হয় তখন তোমায় 2 নম্বরে দেবে, 2 নম্বরেও যদি না হয় তখন 3 নম্বরে দেবে, 3 নম্বরে না হলে তখন 4 নম্বরে দেবে। অর্থাৎ তুমি সেন্টার চয়েসের জায়গাটা এটা থাকছে। এইবার এই জায়গাটা খুব ভাইটাল, এটা কিন্তু মাথায় রাখবে। এটা কিন্তু আমরা অনেকেই দেখি না, ফর্ম ফিল আপ করে দিই, পরীক্ষার হলে চলে যায়, গিয়ে অনেক সময় পরীক্ষা দিতে পারি না। এটা কিন্তু খুব ভাইটাল। টাইম শিডিউল ফর সেট, দেখো ডেটস অফ এক্সামিনেশন কথা 9 জানুয়ারি। এবার 1 নম্বর কি, এন্ট্রি ইন দ্য এক্সামিনেশন হল, এটা কিন্তু খুব ভাইটাল। আমি আগেই বলেছি, দেখো 8টার সময় ঢুকতে হচ্ছে, দেখতে পেয়েছো, ফার্স্ট হাফ 8টার সময় ঢুকতে হচ্ছে, আর পেপার 2 10:45। এখানে কেন বলা হয়েছে, ওই যে 10:30টায় পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে, 10:30টা পরীক্ষা হয়, কেউ হয়তো টিফিন খেতে বেরিয়ে পড়লো, ঘর থেকে ছেড়ে দিয়ে চলে যাবে, অন্য টিচার আসবে সেকেন্ড পেপারে পরীক্ষা নিতে, কাজে তোমাদের ওই সময় 8 ঘন্টা ছাড়া রইলে সেই সময় কেউ বেরিয়ে চলে যেতে পারো, বাথরুমে চলে যেতে পারো, কিন্তু মাথায় রাখবে 10:45 পর ঢুকতে গেলে কিন্তু ঢুকতে দেবে না, আর তুমি সেকেন্ড পেপারে পরীক্ষায় ঢুকতে পারবে না। তো সেটা একটা বড় ফ্যাক্টর। এবার ফার্স্ট হাফেতে দেখা গেল ডিস্ট্রিবিউশন বুকলেট কটায় দেবে, তোমায় 9:20 দেবে। দেখো 8টা থেকে 9:20, তখন 1 ঘন্টা 20 মিনিট তোমার বিভিন্ন চেকিং চলবে, মানে খুব কড়াকড়ি যে তুমি ক্যান্ডিডেটটা বটে কিনা কনফার্ম হতে হবে যে হ্যাঁ তুমি মিস্টার মুখচন্দ্র অমুক, তোমার ডকুমেন্টস পেয়ে যিনি ইনভিজিলেটর তিনি প্লিজড।
এবং সেটা কিন্তু মাথায় রাখবে। তাই 9টা 20 পর্যন্ত তোমার বিভিন্ন চলবে, বিভিন্ন ফর্মে সই করা, ওএমআর সিট ফিল আপ, বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো তোমাকে করতে হবে। এবং এই 9টা 20-তে তোমাকে বুকলেট দিল, তখন কিন্তু তুমি বুকলেটের উপরটা আবার ফিল আপ করার ব্যাপার আছে। বুকলেটের মধ্যে ওই বিভিন্ন জায়গাগুলো আছে, রোল নাম্বার, নামের ক্যাটাগরি ইত্যাদি দিতে, সমস্তগুলো সেগুলো ফিল আপ করতে হবে। এরপরে সেই পরীক্ষাটা হবে। এবং এবার দেখো 9টা 20-র পরে 9টা 25-এ তোমার সিল অফ দ্য টেক্সট বুকলেট টু বি ব্রোকেন অর ওপেন টু টেক আউট দ্য অ্যান্সার শিট। বুঝতে পেরেছো কথাটা? এইবার তোমাকে বুকলেটটা ছিঁড়তে দেবে বা অ্যান্সার শিট ওপেন করতে দেবে। তাহলে এই 9টা 25-এ পাবে। এবং তারপরে তোমাকে ওটা তুমি ছিঁড়লে, লিখতে দেবে না, তোমাকে প্রশ্নটা পড়তে দিল। এবার লাস্ট এন্ট্রি ইন দ্য এক্সামিনেশন হল 9:30। কেউ যদি মনে করে যে আমি দেরি করে আটকে গেছি, তোমার 9:30 পর্যন্ত হলে ঢুকতে দেবে। তোমার তো আগের পরে এইবারে এইগুলো তো তোমার 1.5 ঘন্টা ধরে যে কাজগুলো তোমার চেকিং চলবে, তা তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে তখন। তুমি ভেবে দেখো, তোমার ওই কাজগুলো তো সে ছেড়ে দেবে না। কিন্তু ঢুকবার তুমি সুযোগ করে তুমি কোর্টে যাবে, না হলে বলো আমায় ঢুকতে দেয়নি। অতএব 9:30 পর্যন্ত তুমি ঢুকতে পারবে, কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে কিনা বা পরীক্ষা লেখার টাইম পাবে কিনা সেটা তোমার ব্যক্তিগত। কারণ তোমাকে কেউ সার্চ না করে, টোটাল তোমার ওই কাজগুলো ফিল আপ না করিয়ে তোমাকে, সেই জন্যই বারবার বলে দিচ্ছি 8টার সময় পরীক্ষার হলে ঢুকে যেতে হবে। এবার 9:30 থেকে 11টা পর্যন্ত তোমার মেন পরীক্ষাটা, মানে ফার্স্ট পেপারের পরীক্ষাটা হয়ে গেল। বুঝতে পেরেছ? তাহলে এখানে আমরা টাইম পেয়ে গেলাম 1.5 ঘন্টা, তাই তো? হ্যাঁ, ওখানে 1.5 ঘন্টা টাইম হবে, ওখানে 1 ঘন্টা বলেছিলাম, তো এখানে 1.5 ঘন্টা টাইমটা পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি টেস্ট কমেন্সেস 9:30 থেকে 11টা। হ্যাঁ, লাস্ট এন্ট্রি, আচ্ছা ওইটা লাস্ট এন্ট্রি, এইটার ক্ষেত্রে 9:30, ওটার ক্ষেত্রে 11টায় ঢুকবে। আর পরীক্ষাটা চলবে 1.5 ঘন্টায়, 9:30 থেকে 11টা, ঠিক আছে, 1.5 ঘন্টায়। আর টেস্ট কনক্লুড শেষ হবে কটায়? হ্যাঁ, ও না গো, আমি ঠিকই বলেছিলাম, ওটা একটু ভুল বলে ফেললাম, এখন ব্যাখ্যাটা ভুল বলেছি আমি, সরি। 9:30 থেকে পরীক্ষা স্টার্ট, ফার্স্ট হাফটা আগে বলে দিই। দেখো 10:30টায় শেষ। তার মানে টেস্ট হবে 1 ঘন্টা ফার্স্ট পেপার, আর সেকেন্ড পেপারটা হবে 11টা থেকে 1টা, এইটা। হ্যাঁ, তো সেইভাবেই তোমরা দেখে রাখো। আর এটা তাহলে বলে দিলাম 10:45-এ ঢুকতে হচ্ছে, 10:50-এ সময় ডিস্ট্রিবিউশন বুকলেট দিচ্ছে, এবার 10:55-তে বুকলেটটা ছিঁড়তে দিচ্ছে, 11টা থেকে পরীক্ষাটা স্টার্ট হচ্ছে। হ্যাঁ, এবং 11টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষাটা চলছে। কারণ 1টায় তোমার পরীক্ষা শেষ হয়ে গেল, তোমার হল থেকে বেরিয়ে চলে আসছে। এইবার হচ্ছে ইনস্ট্রাকশন ফর ইউজ অফ টেক্সট বুকলেট অ্যান্ড অ্যান্সার শিট। অর্থাৎ এই যে টেক্সট বুকলেটটা তুমি পেলে, পাওয়ার সাথে সাথে তোমার যে যে কাজগুলো আছে সেগুলো তুমি কি করবে, সেগুলো তোমার পরীক্ষা সংক্রান্ত বিষয়। দ্য ক্যান্ডিডেটস উইল ফাইন্ড দ্য অ্যান্সার শিট প্লেসড ইনটু দ্য সিল টেক্সট বুকলেট। যে বুকলেটটা তুমি পেলে সেটা সিল করা ছিল কিনা আগে দেখবে, ছেঁড়া ছিল কিনা দেখবে, যদি হয় সেটা পাল্টে পাবে তুমি। ডু নট ওপেন ব্রেক দ্য সিল ওপার দ্য অ্যানাউন্স। এটা কিন্তু মাথায় রাখবে যে আগে থেকে যেন এটা নিজে থেকে ছিঁড়বে না, তাহলে কিন্তু তোমার ইনভিজিলেটর স্টেপ নিতে পারে। আচ্ছা, ইচ টেক্সট বুকলেট উইথ হ্যাভ প্রি প্রিন্টেড সিরিজ লাইক XYZ। বিভিন্ন ধরনের সিরিজ থাকে, ওগুলো তোমরা জানো, এগুলো নিয়ে আর বলার দরকার নেই। এবার পেন্সিল, কালো পেন্সিল, ব্ল্যাক বল পেন নিয়ে যাবে, এগুলো আছে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর মার্কিং দ্য রেসপন্সেস, সব আছে, এগুলো আর দরকার নেই। কিন্তু এই যে জায়গাটা, এটা কিন্তু খুব ভাইটাল একটা ভুল করি আমরা। এই যে কারেক্ট অ্যান্সারটার জন্য আমরা একটা উত্তর দিলাম, ধরো এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, আমার কারেক্ট অ্যান্সার করেছি, কিন্তু আমরা অনেক সময় কি করি, যেটা ভাবলাম এটা উত্তর করব, দিয়ে উত্তর আমি ভুল করে এটার জায়গায় এটা করে ফেললাম, কিংবা আমার পরে মনে হলো উত্তর চেঞ্জ করব আমি, সেটা কিন্তু করা যাবে না। সেটা মাথায় রাখবে, কারেক্ট মেথডটা করতে হবে। কিভাবে সেটা মাথায় রাখো, সেটাই বলেছে এমনি। যদি ইফ দ্য ক্যান্ডিডেট ডাজ নট ওয়ান্ট টু অ্যাটেম্প এনি কোশ্চেন, হি অর সি নট ডার্কেন এনি সার্কেল করসপন্ডিং টু দ্য কোশ্চেন। আর প্লিজ ডু নট ফিল দ্য অ্যান্সার শিট অ্যান্ড ডু নট টেক এনি স্ট্রে মার্কস অন ইট। হ্যাঁ, এটাই মাথায় রাখবে যে এইগুলো করবে না গো, সেই জিনিসটা ইয়ে আছে। আর রাফ পেপার করতে পারবে। চেঞ্জিং অ্যান অ্যান্সার ইন নট অ্যালোটেড, এটা কিন্তু সবসময় চেঞ্জিং অ্যান অ্যান্সার ইজ নট অ্যালাউড, তো এটাকে অ্যালাউ করবে না। তুমি উত্তর একবার যা করবে সেটাই তোমার ফাইনাল, আর কিছু করা যায় না। হ্যাঁ, পারমিশন আর এগুলো কিছু নেই। আর একটা মনে রাখবে, পার্সেন্স অফ রিমুভিং পেজেস from the text booklet during examination, impersonating or trying to appear through forged means will be dealt with as per law. এই জন্য অন্যায় কাজ মানে পাতা পাতা ছিঁড়ে নিয়ে যাওয়া বা এই সমস্ত কাজ যদি করো, তোমার আইনি ব্যবস্থা নেই, এইসব জিনিসগুলো দেওয়া আছে। আচ্ছা, এইটা কিন্তু একটা কথা মাথায় রাখবে, যে ডেট অফ এক্সামিনেশন ইজ সাবজেক্টেড টু চেঞ্জ,
অর্থাৎ পরীক্ষার ডেটটা কিন্তু চেঞ্জ হতে পারে, এটা আইনি একটা গোড়া মেরে দেওয়া আছে। সেটা হচ্ছে COVID-19 গাইডলাইন্স ইস্যুড বাই গভর্নমেন্ট ডে অফ আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস। যদি কোনো কারণে ওই সময় কোভিডটা খুব বেড়ে যায়, অফলাইন পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি না হয়, সরকার কিন্তু অনলাইনে পরীক্ষা নেবে না, এটা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে। বলছে সেই জন্য তখন পরীক্ষা পিছিয়ে দিতে হতে পারে, ডেট চেঞ্জ হতে পারে। আর COVID-19 গাইডলাইন্স উইল বি স্ট্রিক্টলি ফলোড ডিউরিং দ্য এক্সামিনেশন পিরিয়ড। অর্থাৎ কিভাবে দূরত্ব বজায় রেখে, কিভাবে স্যানিটাইজিং করে কিভাবে করা যায় সেগুলো সেই ব্যবস্থা করবে। আশা করি এই ছিল আজকের ভিডিও। তা তোমরা আশা করি বুঝতে পেরেছো আমার সমস্ত বিষয়টা। এরপর তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা নিয়েও আমি পরবর্তী একটা ভিডিও তোমাদের করে দেবো, ফর্ম ফিল আপটাকে বার করে। তা আশা করি এই পর্যন্ত ছিল। যদিও আমার এটা আলোচনাটা তোমাদের বিন্দুমাত্র কাজে লাগে তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি ধারাবাহিকভাবে নেট বা সেটের উপর সিলেবাসটাকে আমি পড়িয়ে চলেছি এবং বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছি। আগের দিনে আমি তোমাদের মেঘনাদ বধ কাব্য পড়িয়েছি, আগের ভিডিওতেই তোমরা ইয়েটা পেলেই পাবে। সঙ্গে সঙ্গে মেঘনাদ বধে আমার ডক্টর সমীর কুমার হাজরা আছে বলে চ্যানেলটা খুললেই তোমরা কিন্তু মেঘনাদ বধে, পুতুল নাচের কথা, রাধা, এরকম তোমাদের সাবজেক্টের প্রত্যেকটা ভিডিও তৈরি করে দেওয়া আছে, দেখতে পাবে। আমি সেগুলো সাধ্যমতো চেষ্টা করেছি এবং যেগুলো সবচেয়ে বড়, যেগুলো তোমরা পড়ে উঠতে পারো না, যেমন এই সপ্তাহে আমার লোডিং হবে প্রথম প্রতিশ্রুতি। তোমাদের এই প্রথম প্রতিশ্রুতি অনেকে পড়ে শেষ করতে পারো না। আমি টোটাল কাহিনীটাকে একেবারে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখো আগের দিনে মেঘনাদ বধ কাব্যটা বললেই বুঝতে পারবে যে 9টা স্বর্গকে আমি কত কম্প্যাক্ট করে মনে রাখার জন্য কত সহজ কৌশল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা একটু বিষয়টাকে দেখবার চেষ্টা করো। যদি তোমাদের মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমাদের উপকৃত হবে তাহলে করবে, আর যদি মনে হয় যে না দরকার নেই তাহলে করো না। ঠিক আছে, ভালো থেকো, তোমরা সাবধানে থেকো। এই পর্যন্ত।